So yeah, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশনের কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাগুলো দেখেছিলাম. So today we are starting with the basic idea for how can we start calculating current for different type of circuits and voltage. For that we have to define two terms, potential difference and current, EMF first. আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম. Have a look. First thing we're going to define is what we mean by the term EMF. EMF stands for electromotive force. Electromotive force, but it is not a force. That's the ridicule of this name. The definition of electromotive force, it looks like this. It is energy converted or work done. টাইপ করে লিখি, ফর্ম ইকুয়েশন যখন আসবে তখন আমি আবার হচ্ছে হাতে লিখবো, প্যারা নেই. এরপর ডেফিনেশনটা হচ্ছে
আসলাম। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বোথ ইএমএফ অ্যান্ড ভোল্টেজ ডিফারেন্স দে হ্যাপেন টু হ্যাভ দ্য সেম ইলেকট্রিক্যাল এফেক্ট। আচ্ছা, তোমাকে লিখে নাও, লেখাটা শেষ করো তারপর কথা বলি, আদারওয়াইজ লেখার কথা একসাথে শুনতে পারবো না। লিখে আচ্ছা,
আচ্ছা, এখানে বারবার আমরা +1c লিখছি। +1c কথাটা মানে কি বলেন তো? এই +1c কথাটা মানে কি হতে পারে? +1 কুলম্ব। দ্যাট ইজ হোয়াট ইজ রিপ্রেজেন্টেটিভ অফ ইউনিট পজিটিভ চার্জ। ইউনিট 1 পজিটিভের জন্য প্লাস, আর কুলম্বের চার্জ হচ্ছে, কুলম্বের চার্জ ইউনিট হচ্ছে কুলম্ব। সো ইএমএফটার টার্মটা অ্যাপ্লিকেবল হচ্ছে যেগুলো থেকে আমরা ইলেকট্রিক এনার্জি পাবো, যেমন সেল, ব্যাটারি, সোলার প্যানেল, জেনারেটর, এরা হচ্ছে ইলেকট্রিক এনার্জি আমাদেরকে দিবে। এনার্জি তো ক্রিয়েট করবে না কোথাও থেকে, তারা অন্য ফর্মের একটা এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারবে। সো যারা নন ইলেকট্রিক্যাল ফর্ম অফ এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, ফর দোজ থিংস দ্য টার্ম অ্যাপ্লিকেবল ইজ ইএমএফ। And devices which are going to run by electrical energy, which means they consume electrical energy and converts it to other form, তাদের জন্য অ্যাপ্লিকেবল টার্মটা হচ্ছে পিডি। পার্থক্য হচ্ছে এটা। এছাড়া ডেফিনেশনটা হুবহু সেম। দুটোর ইউনিট হচ্ছে ভোল্টস, দুটোরই ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট পজিটিভ চার্জ আর এনার্জি কনভার্টেড পার ইউনিট পজিটিভ চার্জ। বাট একটা টাইপের ডিভাইসের জন্য একটা নাম, আরেক টাইপের ডিভাইসের জন্য আরেকটা নাম। ঠিক আছে? সো এটা হচ্ছে কি ডিফারেন্স। না, প্রিন্ট আউট নোটস তোমাদেরকে ওয়ার্কশিটের সাথে দিব। আগে তোমাদেরকে ইলেকট্রিসিটি করার সিস্টেমগুলো আগে শিখায় নিই। ইলেকট্রিসিটি চ্যাপ্টারে অনেকগুলো ছোটো ছোটো নুকস অ্যান্ড ক্র্যানিজ আছে, যেগুলো প্রপারলি না বুঝলে তোমার ওয়ার্কশিট করার সময় প্রচুর ডিফিকাল্টিসে পড়বা। এটুকু নামাইতে পারবো আমি? এটুকু লেখা হচ্ছে সবার? উপর প্যারাগ্রাফ লিখতেছ? লেখেন, লেখা শেষ করেন, সমস্যা নেই। এটা গেল হচ্ছে একটা জিনিস। এরপর আমাদের জিনিসটা লাগবে নতুন জিনিস, সেটার নাম হচ্ছে ওমস ল। আচ্ছা,
ওমস ল দেখানোর আগে আমি তোমাদেরকে পিডিআর ইএমএফ এর কনসেপ্টটা আর একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি সেলের সার্কিট সিম্বল হচ্ছে এটা, মনে আছে? সরি, সেল হচ্ছে একটা, হ্যাঁ। তার মধ্যে পজিটিভ সাইড কোনটা? লেফটেরটা হচ্ছে পজিটিভ সাইড, রাইটেরটা হচ্ছে নেগেটিভ সাইড। Battery looks like this. Now what are you going to call this one? Do you call it cell or do you call it battery? Battery. It's still a battery. Just একটু দূরে লাগানো আছে। Yes. Multiple না, দুটা সেল। একটার বেশি সেল যদি তুমি পরপর কানেক্ট করো তাহলে সেই কম্বিনেশনটাকে আমরা ব্যাটারি বলি। ঠিক আছে? সো ব্যাটারি ইজ মেড আপ উইথ মাল্টিপল সেলস। সো এটা হচ্ছে সিঙ্গল সেল, এটা হচ্ছে আ ব্যাটারি কনসিস্টিং অফ টু সেলস। এটাও হচ্ছে আ ব্যাটারি কনসিস্টিং অফ টু সেলস। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে মনে করেন এই সবগুলা সেল হচ্ছে আইডেন্টিক্যাল। এই সেলের ইএমএফ যদি 2.0 ভোল্ট হয় তাহলে এটার টোটাল ইএমএফ কত হবে? 4.0 ভোল্ট। এটার টোটাল ইএমএফ কত হবে? Also 4.0 volt. But if I connect a battery that looks like this, এটার ইএমএফ কত হবে? Do you see that what I've done? একটা রিভার্স করছে, এক্সাক্ট একটাকে রিভার্স করে দিলে ওভারঅল ইএমএফ কত হতে পারে? ইটস গোনা স্টিল 2, বিকজ এটা থেকে পাওয়া তুমি হচ্ছে 4, ওটা থেকে -2, ইটস কানেক্টেড দ্য আদার ওয়ে রাউন্ড। দেখছো, প্লাস মাইনাসের পোলারিটি আমি চেঞ্জ করে দিয়েছি। এই ব্যাটারির জন্য এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড, আর ওই সেলটার জন্য এদিকে হচ্ছে নেগেটিভ, এদিকে হচ্ছে পজিটিভ। তো মোটলি তুমি যখন সাম করবা তোমার এখান থেকে আসবে হচ্ছে 4.0, এখান থেকে আসবে হচ্ছে -2.0। ইফ ইউ অ্যাড দিস টুগেদার ইউ ক্যান এন্ড আপ উইথ 2.0 ভোল্ট। ইটস ভেরি মাচ লাইক ফোর্স। একদিকে তুমি 4 নিউটন ফোর্স দিয়ে যদি উল্টা দিকে 2 নিউটন ফোর্স দাও, মোটলি রেজাল্ট হবে হচ্ছে 2 নিউটন। ওকে, আচ্ছা, নাও ইজ দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন। What do you think could be the EMF of a connection that looks like this? না, এটা কনসেপচুয়াল, এখানে ফর্মুলা নাই। It's still gonna be 2. And কথা হচ্ছে how do we understand this? আসেন। হ্যাঁ, আই রিমেম্বার। আচ্ছা, অফিসে কথা বলেন। আমাকে লাগবে, ক্লাস নিচ্ছি তো। ইন্ডালজ দ্য রিকোয়েস্ট। আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাদের একটু ফিজিক্যালি দেখাই। দেখেন, মনে করেন আমাদের এই ডিভাইসের মধ্যে দিয়ে ইউনিট পজিটিভ চার্জটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। পজিটিভ চার্জ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। সাইকেলের মধ্যে ট্রুলি মুভ করে কে? ইলেকট্রনস, যেটা আমরা পরে আবিষ্কার করছি। তারপরও যদি ডেফিনিশনগুলো আমাদের পজিটিভ চার্জগুলো যদি দেওয়া, দেখেন এইটার মধ্যে দিয়ে যদি আমাদের +1 কুলম চার্জ মুভ করে তাহলে আলটিমেটলি এইটা দিয়ে পাস করার পর তার মধ্যে এনার্জি অ্যাড হবে কতটুকু? 2 জুল এনার্জি উড বি অ্যাডেড, বিকজ ভোল্টেজ দেওয়া আছে কত? 2 ভোল্ট। এইখান থেকে যখন আমাদের +1 কুলম যদি এদিকে পাস করে, এখান থেকে অ্যাড হবে 2 ভোল্ট, 2 জুল, এটা থেকে অ্যাড হবে কত? 2 জুল। মোট মিলে তুমি পাওয়া কত? 4 জুল। সেম থিং গোজ ওভার হিয়ার অ্যাজ ওয়েল। যদি এই টোটাল কম্বিনেশনের মধ্যে দিয়ে থ্রু দ্য ইন্টারনাল ওয়্যার অ্যাজ ওয়েল, if +1 coulomb charge passes through, you're still going to end up with 4 joule.
What happens over here? Whenever plus 1 coulomb is going to pass through here, after passing through this one, it should have minus 2 joule. You might wonder, energy can negative high. Well, minus 2 joule in this case doesn't mean that the energy is becoming truly negative. It simply means the amount of electrical energy that the object has is less than normal. যেমন মনে করেন এই অবজেক্টটার জিপি with respect to my hand কত 0. But what is the GP of this object with respect to the table? There is a value for this. Now, if I consider what is the GP of this object with respect to this roof, isn't that supposed to be negative? Because it is below that roof. রুফটা তো উপরে আমার কথা বুঝতেছো মানে এখান থেকে অবজেক্টটাকে রুফ পর্যন্ত নিতে হলে আমাকে কী করতে হবে জিপি দিতে হবে বাট এখান থেকে যদি অবজেক্টটা এই পর্যন্ত ড্রপ করে তাহলে আমাকে কোনো এনার্জি দিতে হবে না অবজেক্ট থেকে আমাদের এনার্জিটা বের হয়ে আসবে সো উইথ ডিফারেন্ট লোকেশনের বেসিসে আমাদের জিপি অ্যামাউন্ট কী হতে পারে ডিফারেন্ট হতে পারে ডু গেট মাই পয়েন্ট নাও সিমিলারলি whenever plus 1 coulomb charge is going to flow through this one, it's going to have a negative 2 joule, and whenever it passes through these two together, it's going to get plus 4 joule. মোট মিলে তুমি এই এন্ডে গিয়ে কতটুকু পাবা মোট মিলে 2 joule পাবা নাও হ্যাভ এ লুক দ্য ওয়ে দিস ওয়ার্কস এইটার ভিতর দিয়ে পাস করলেও তোমার 1 কুলম প্লাস 1 কুলম পাস করলে কতটুকু আসার কথা এনার্জি 2 joule আসার কথা এটার মধ্যে দিয়ে পাস করলে কতটুকু এনার্জি আসার কথা so which means both of these batteries over here are adding individually 2 joule to each coulomb এখন এই প্যাথওয়েতে এই যে কমন যে প্যাথওয়েতে আছে এখান থেকে 1 কুলম চার্জ কিছু কিছু কেসে এখান থেকে শেয়ার হবে কিছু কিছু কেসে এখান থেকে শেয়ার হবে সর্ট অফ লাইক দুইটা কমন কনভেয়ার বেল্টকে তুমি একটা সিঙ্গেল ব্রাঞ্চে মার্জ করছো বাট ইচ অফ দোজ ব্যাগ আর কন্টেনিং হাউ মাচ এনার্জি 2 জুল ইচ বুঝা যাচ্ছে ওভার হিয়ার ইচ অফ দোজ কন্টেইনার লেটস সে প্লাস 1 কুলম দ্যাট ইজ ইয়োর অ্যামাউন্ট দ্যাট ইজ ইয়োর ক্যারিয়ার দ্যাট ইজ ইয়োর ডিভাইস যেটাতে তুমি এনার্জি বসাইছো ইলেকট্রিক এনার্জি দিয়ে তুমি হচ্ছে এই কম্পোনেন্টকে ডেলিভার করতেছো ফর দিস কেস ইচ অফ দোজ থিংস আর হ্যাভিং 2 জুল ফর দিস কেস ইচ অফ দোজ কন্টেনার ইউর ইচ অফ দোজ ব্যাগ আর ক্যারিং 4 জুল ইচ এখানে সবগুলো প্লাস 1 কুলম চার্জের এনার্জি কত হবে 2 জুল করেই বাট এখান থেকে 2 জুল বের হবে এখান থেকে 2 জুল হুইচ মিনস আলটিমেটলি এই কম্বিনেশনের টোটাল ইএমএফ হবে হচ্ছে 2 জুল প্যারালাল কম্বিনেশন অ্যাড করলে ওভারঅল কী হয় না ভোল্টেজ বাড়বে না দে ক্যান হ্যাভ দ্য সেম ভোল্টেজ নাও ইউ মাইট ওয়ান্ডার তাহলে লাভ কী why do this the advantage is that usually for a circuit that has only one আমি একে দেখাই কম্বিনেশন একে দেখালে বুঝবা লেটস সে আমাদের এটা একটা নর্মাল 2 ভোল্টের একটা ব্যাটারি তার সাথে মনে করি আমরা 2 ভোল্টের একটা বাল্বকে কানেক্ট করেছি সো হোয়াট ইজ হ্যাপেনিং এখান থেকে হচ্ছে আমাদের লেট মি জাস্ট লেবেল দিস মনে করেন এই সেলেরও ইএমএফ হচ্ছে 2.0 ভোল্ট এই বাল্বেরও ভোল্টেজ হচ্ছে 2.0 ভোল্ট তার মানে হচ্ছে সেলের ভিতর দিয়ে 1 কুলম চার্জ পাস হওয়ার সময় 2 জুল এনার্জি গেইন করতেছে এখান দিয়ে ট্রাভেল করে এখান দিয়ে পাস করার সময় আবার 2 জুল এনার্জি সে কী করতেছে গিভ আপ করতেছে সো ইজ কনভার্টিং দ্যাট এনার্জি ইনটু লাইট অ্যান্ড হিট অ্যান্ড ইজ গোনা রান ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইফ ইউ কিপ ইট অন ফর প্রলং ডিউরেশন বাট ইফ ইউ হ্যাভ আ প্যারালাল কম্বিনেশন লাইক দিস এখানে একটা তার সাথে আবার এখানে একটা তো এখান থেকে তুমি যদি সেম একটা বাল্ব লাগাও এখন জিনিসটা হবে হাফ দ্য এনার্জি ইজ গোনা কাম ফ্রম দিস ওয়ান হাফ দ্য এনার্জি ইজ গোনা কাম দিস ওয়ান রাইট হুইচ মিনস দিস সার্কিট ইজ সিম্পলি গোনা রান ডাবল দ্য ডিউরেশন অফ দিস ওয়ান সো কোনো একটা সেকেন্ডের সার্কিটকে তুমি যদি অনেক লম্বা ডিউরেশন চালাতে চাও তখন এটা খুব ইউজফুল একটা কম্পোনেন্ট ফর এক্সাম্পল সেলফোন ব্যাটারিজ সেলফোন ব্যাটারিজ আমরা অনেক অনেক বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ডেফিনেশন পাও না এদের সবগুলোর আউটপুট ভোল্টেজ কিন্তু সেম অল অফ দোজ সেলফোন ব্যাটারিজ হ্যাজ অ্যান আউটপুট ইএমএফ অফ 3.7 ভোল্ট দ্যাট ইজ দ্য রেটেড ভোল্টেজ দ্য এন্টায়ার সার্কিট ফ্রম ওয়ান সেল ফোন টু অ্যানাদার সেল ফোন দে অল ওয়ার্ক উইথ 3.7 ভোল্ট বাট the battery combination where you have multiple of this contained in parallel has a bigger capacity same thing goes for power bank as well কিছু পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি কম হয় কিছু পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি অনেক কী হয় বেশি হয় সো হোয়াট ডু ইউ ডু ইন দোজ পাওয়ার ব্যাংকস ইউ বেসিক্যালি হ্যাভ এ লট অফ সেলস কানেক্টেড ইন প্যারালাল সো দে ক্যান স্টোর এ লট অফ এনার্জি বাট দে প্রোভাইড দ্য সেম ইএমএফ বুঝা যাচ্ছে কি বলছি সো লম্বা সময় এনার্জি ড্রেইন করার জন্য আমাদের প্রেফারেবল কম্বিনেশন হচ্ছে কি প্যারালাল কম্বিনেশন আর বিগার ইএমএফ পাওয়ার জন্য প্রেফারেবল কম্বিনেশন হচ্ছে সিরিজ ইয়েস
শিওর প্যারালালে টু জুল হচ্ছে কীভাবে তুমি এই দিক থেকে মনে করো হচ্ছে 1 কুলম চার্জ কন্টিনিউসলি ফিট করতেছো, ঠিক আছে? লেটস সে আমরা এই দিক থেকে একে দেখাই, মনে করো আমরা এই দিক থেকে ইউনিট পজিটিভ চার্জ কন্টিনিউসলি ফিট করছি। ইউনিট পজিটিভ এখানে আসার পর অর্ধেক একটা এখানে গেল, একটা পার্টটা এখানে গেল, তারপরটা আবার এখানে গেল, তারপরটা এখানে। সো কন্টিনিউসলি দুইটাতে আমাদের ইউনিট পজিটিভ চার্জ ঢুকতেছে। As it passes through here, it comes up with 2 joule of energy. As it passes through here, it also comes up with 2 joule of energy. Then they come up to this point and they are also going to merge together. But in each of those 1 coulomb charge, it's not going to possible যে 1 coulomb charge আর 1 coulomb charge merge হয়ে 2 coulomb charge হয়ে 4 joule করবে। Each 1 coulomb charge remains as 1 coulomb charge, but their ownership এ এনার্জি আছে কতটুকু। সো মোট মিলে দুইটা প্যারালাল কম্বিনেশন মিলে আমাদের এই 1 কুলম চার্জকে 4 জুল এনার্জি দিতে পারতেছে না। অনেকগুলো চার্জই তারা জেনারেট করতেছে, বাট সবাইকে কতটুকু এনার্জি দিচ্ছে 2 জুল করেই। তুমি যদি এখানে 3টা কানেক্ট করতাম একই কথা। দ্য ইনকামিং কারেন্ট অফ পজিটিভ চার্জেস, hypothetical positive charges, is going to split into 3 ways. Each of them will be energizing by 2 joule, and then 2 joule amount of 2 joule worth of unit positive charge are still going to merge in a single branch. সো আউটপুট ব্রাঞ্চে সব ইউনিট পজিটিভ চার্জেরই এনার্জি কত হতো ওই 2 জুল করেই। বাট পার্থক্য হচ্ছে একটা সিঙ্গেল ব্যাটারি যতটুকু এনার্জি হোল্ড করে, দুইটা প্যারালাল তার ডাবল এনার্জি হোল্ড করে, 3টে প্যারালাল করলে তার ট্রিপল এনার্জি হোল্ড করবে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আইডিয়াটা বুঝা যাচ্ছে? মেক সেন্স? আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখি যে পিডির একটা কনসেপ্ট একটু দেখেন। আমাদের যদি একটা সার্টেন সার্কিটে এই ধরনের একটা ব্যাটারি থাকে, লেটস সে আই এম গোনা show you a bigger battery. Let's say I am labeling this thing to be a battery of 9.0 volt, and over here we have a fixed resistor, we have a bulb, and let's say we have another component, let's say a loudspeaker. This is a circuit symbol for a loudspeaker, okay? And আমি তোমাকে বললাম যে এই সার্কিটে রান করার সময় এই কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.0 ভোল্ট, এটা হচ্ছে 3.0 ভোল্ট, তাহলে এটার ভোল্টেজ কত হইতে হবে? ইয়েস, কেন 4 হবে? এক্স্যাক্টলি, কারণ একটা ক্লোজ সার্কিটে টোটাল ইএমএফ সাপ্লাই, টোটাল ভোল্টেজ কনজাম্পশন সবসময় কী হবে? ইকুয়াল হবে। তো আইডিয়াটা হচ্ছে এরকম, দেখেন আমাদের 1 কুলম চার্জকে যদি আমরা ব্যাটারির মধ্যে দিয়ে পাস করি, তাহলে মোট মিলে নন ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন হচ্ছে শুধু ব্যাটারিতে, সেটা হচ্ছে ফর ইচ কুলম অফ পজিটিভ চার্জ দ্যাট ইজ 9 জুল। ওই জন্য সোর্সের ইএমএফ হলো কত বলছি? 9 ভোল্ট। বাট whenever 1 coulomb charge or unit positive charge is going to travel from this point to this point, the amount of electrical energy consumption will be 2 joule per coulomb. সো এই দুই পয়েন্টের একটা যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি, ভোল্ট মিটার সার্কিট সিম্বল হচ্ছে এইটা। ভোল্ট মিটার ইজ দ্য ডিভাইস দ্যাট উই ক্যান ইউজ টু মেজার দ্য ভোল্টেজ অর পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 points, and it's connected in parallel combination, not series. সিরিজ আমরা কানেক্ট করছি অ্যামিটার একটু পরে দেখাচ্ছি। সো ইউ কানেক্টেড ওভার হিয়ার, এই ভোল্ট মিটার রিডিং হবে হচ্ছে 2 ভোল্ট। However, if you connect another voltmeter across these 2 points, এই দুই পয়েন্টের রেসপেক্ট অ্যাক্রস যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি, এই গ্রিন ভোল্টমিটারের রিডিং কত হওয়ার কথা? 5 হবে। বিকজ লাইক আই সেড, হ্যাভ এ লুক এট দ্য ডেফিনেশন অফ দ্য potential difference that we have given, but it says that PD is applicable for consumers of electrical energy, devices which are run by electric energy. For example, if a bulb is labeled 12 volt, it means it will go battery first, also when connected to আচ্ছা এইটা না, আমি ডেফিনেশনের পার্টটাতে যাই। দেখো, work done or energy converted from electrical into non-electrical form per unit positive charge when unit positive charge is moved from one point of the circuit to other point or moved across an electrical component like bulb, resistor, loudspeaker. তার মানে পিডিটা আমাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য হতে পারে, আবার সার্কিটের যে কোনো দুটো পয়েন্টের মাঝখানে হতে পারে। ফর এক্সাম্পল, এই সিনারিওতে এই ফিক্সড রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? 2 ভোল্ট। আবার এই বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? পার্সোনালি 3 ভোল্ট। বাট হোয়াট উইল বি দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট? আর টোটাল অফ 5 ভোল্ট। বুঝা যাচ্ছে? অ্যান্ড এই পুরো সিনারিওতেই আমাদের এনার্জি কনভার্সনের টাইপটা কীরকম? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ এন্টারিং দ্য ডিভাইস অ্যান্ড কামিং আউট অ্যাজ নন ইলেকট্রিক্যাল ফর্ম। ফর এক্সাম্পল, এখানে শুধু হিট জেনারেট হবে, এখানে লাইট অ্যান্ড হিট জেনারেট হবে। যদি এটাতে ধরো এখানে কী প্রডিউস হবে? সাউন্ড অ্যান্ড হিট। হিট উইল অলওয়েজ বিকাম বি এ বাই প্রোডাক্ট উইদাউট ফেল। সো এই ডিস্ট্রিবিউশনটা বোঝা গেছে কিনা? আর সার্কিটের কারেন্ট মানে হচ্ছে রেট অফ চার্জ ফ্লো, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম।
কারেন্ট মেজার করার কম্পোনেন্টের নাম হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের সার্কিট সিম্বল হচ্ছে এ। অ্যামিটারকে আমরা সার্কিটের যে কোনো জায়গাতে সিরিজে কানেক্ট করতে হবে। সিরিজে কানেক্ট করতে হবে মানে হচ্ছে অ্যামিটার ইজ গোয়িং টু অ্যাকচুয়ালি বি রেসপন্সিবল টু অ্যালাউ দ্য কারেন্ট থ্রু ইট সেলফ। বাট আমাদের ভোল্টমিটার ব্রাঞ্চ দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। দ্য ভোল্টমিটার ইজ গোনা বি সিম্পলি বি কানেক্টেড ইন প্যারালাল। অ্যান্ড একটা জিনিস খেয়াল করেন, এই কম্পোনেন্টগুলো অ্যামিটার বলো, ভোল্টমিটার বলো, এটা বলো, এই কম্পোনেন্টগুলো কানেক্ট করার এইম হচ্ছে কি সার্কিটের জিনিসপত্র মেজার করা। এইগুলো কানেক্ট করলে সার্কিটের ওভারঅল ফাংশন বা ভ্যালুজের কোনো কী হতে পারবে না, চেঞ্জ হতে পারবে না। ইটস সামথিং লাইক দিস। তুমি একটা মনে করো ওয়েট মেশিন দিয়ে একজন মানুষের ম্যাস মেজার করবা, অ্যান্ড ওয়েট মেশিন দিয়ে মানুষের ম্যাস মেজার করতে গিয়ে যদি মানুষের ম্যাস বেড়ে যায়, তাহলে কি সেই ওয়েট মেশিনটা প্রপার রিডিং দিতে পারবে? আমার কথা বুঝতেছ? মনে করো একটা সার্টেন ওয়েট মেশিন দিয়ে তুমি একটা সার্টেন মানুষের ম্যাস মেজার করবা, বেসিক ওয়েট মেশিন। এখন বা যেটাকে আমরা স্কেল বলি। কথা হচ্ছে যদি একটা ডিভাইস এরকম হয় যে ওই ওয়েট মেশিনের উপর দাঁড়ালে মানুষের ম্যাস বেড়ে যায়, নামলে আবার ম্যাস কমে যায়, হাইপোথেটিকলি, দেন না 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 মনে করো কিছু না কিছু বেড়ে যায় ফর সাম হোয়াট এভার রিজন, ফর সাম ম্যাজিক্যাল রিজন। অ্যান্ড তার মানে কি ওই ডিভাইসটা কখনোই তোমাকে কী দিতে পারবে না, পারফেক্ট রিডিং দিতে পারবে না। The reason I'm telling you this example is that the purpose of this meter, ammeter, voltmeter, whatever it is to measure the quantities in this circuit. Voltmeters are used to measure the potential differences or EMF. For example, আমি যদি এই 9 ভোল্টের অ্যাক্রসে একটা ভোল্টমিটার কানেক্ট করি, এই যে এখানে যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি, এই ভোল্টমিটার রিডিং কত আসবে? 9 ভোল্ট। কারণ ইএমএফ এবং পিডি দুটোই আমরা কী দিয়ে মেজার করি? ভোল্টমিটার দিয়ে মেজার করি। So voltmeter is going to be responsible to measure the voltage across 2 points. Ammeter is going to be responsible to measure the current in the circuit. But this will not affect the individual value of 2 volt, 3 volt, 4 volt or 9 volt. এমন না যে এরকম ডিভাইস কানেক্ট করছি বলে এই 2 ভোল্টটা হঠাৎ করে 1.5 হয়ে গেল। That's not gonna happen. They're gonna remain or keep the original circuit in their existing form and values. Only gonna be used to give us some output data. বুঝছেন? ওকে, এখন আসেন আমরা ওহমস ল নিয়ে কিছু কথাবার্তা বলি। ওহমস লটা খুবই সিম্পল একটা জিনিস, বাট ইটস সামথিং দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। একটু দেখেন বোর্ডে, আমি আলাপ করতেছি, তারপর তোমার লিখো। ওহমস লর কী কনসেপ্টে একটা প্রিকন্ডিশন আছে। প্রিকন্ডিশনটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার current through any component is ভর্তি করতে পারছো? ওনাকে ওনার বাচ্চারা ভর্তি করতে পারছো? উনি অক্টোবর থেকে ওয়েবসে পরীক্ষা দেবে। আচ্ছা, ভর্তি যেহেতু হয়ে গেছে তাহলে একটু তা কষ্ট করে তাহলে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড করে নিও, তাহলে বুধ বৃহস্পতিবারের ক্লাসটা সে করতে পারলো। Any component is directly proportional to আমি এই লাইনে স্পেসিফিক দুটো ইনফরমেশন বলছি আমাদের। একটা জিনিস দেখেন, কারেন্টের সাথে অ্যাপ্লিকেবল প্রিপোজিশনটা হচ্ছে থ্রু। কারেন্ট প্যাসেজ থ্রু এ কম্পোনেন্ট। পিডির জন্য অ্যাপ্লিকেবল প্রিপোজিশনটা হচ্ছে কি? অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে দুই পাশে। সো এটা একটু খেয়াল রাখেন। সো what Mr. Ohm said, scientist Ohm said that at constant temperature current through any kind of component is directly proportional to the PD across it. সো এটাকে যখন আমরা হচ্ছে ফর্মুলা যদি লিখি, লেটস সে এটা হচ্ছে আমাদের একটা সার্টেন কম্পোনেন্ট, ফিক্সড রেজিস্টার। মনে করো এটার মধ্যে দিয়ে আমরা আই কারেন্ট ফ্লো করতেছি, আর ভোল্টমিটার দিয়ে দেখা গেল তার ভোল্টেজ হচ্ছে ভি, আর তার রেজিস্ট্যান্স হচ্ছে আর। সো দিস ফর্মুলা proposes that I should be proportional to V. এখান থেকে যদি আমরা এটাকে প্রপোর্শনালি কনস্ট্যান্ট বানাই তাহলে এটা হবে হচ্ছে K ইন্টু ভি। রিসার্চ করে আইটা হচ্ছে কারেন্ট, কারেন্ট ফ্লোর সিম্বলটা হচ্ছে আই, আর পিডির সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল ভি। সো রিসার্চ করে যেটা দেখা গেছে, এই যে কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা আছে, দিস ইজ ইকুয়াল টু ইকুয়াল টু 1/r। এটা সায়েন্টিস্টরা রিসার্চ করে এক্সপেরিমেন্ট করে বের করছে। তো এখানে যদি আমরা 1/r বসাই তাহলে আমাদের আসছে 1/r ইন্টু ভি, অ্যান্ড মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে ভি ইকুয়ালস টু IR।
এটা হচ্ছে ওমস ল এর আউটপুট ইকুয়েশন। একটা জিনিস দেখেন, ওমস ল এই যে ভি ইকুয়ালস টু আই আর যে এক্সপ্রেশনটা দেখতেছো না, এটা আমরা খুব কমনলি অনেকবার ইউজ করবো। সামনে এটা পুরো ডিসকাশন আসছে এবং এটা ইউজফুলনেস আসবে। এটা স্টুডেন্ট এত ঘন ঘন ইউজ করবে, এত বেশি ইউজ করতে হয় যে এটা তাদের মাথায় খুব পারফেক্টলি সেট হয়ে যায়। অ্যান্ড বিকজ দে নো দ্যাট রেজিস্ট্যান্স ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, in many cases they think that V is proportional to I. Well, this is not untrue. If current is supposed to be proportional to V, voltage is also supposed to be proportional to current. But what did Mr. Ohm say? Did Mr. Ohm say voltage proportional to current or current proportional to voltage? You have to be careful for this sentence. He said that current proportional to voltage. The reason he said this, it said it this way, এটা একটা reason তোমাদেরকে বলি। Reasonটা হচ্ছে, try to understand the idea of cause and effect. তোমরা কজ এন্ড ইফেক্ট বুঝো? কজ মানে হচ্ছে রিজন, ইফেক্ট হচ্ছে আউটকাম। যেমন হচ্ছে ইফ এ পার্সন দ্যাট লুকস লাইক দিস অ্যান্ড ইফ এ পার্সন দ্যাট লুকস লাইক দিস, ওয়ান অফ দ্য কী বলে এটা, পচানোর ইংলিশ কি, রোস্টিং ফ্যাক্টর দ্যাট ইউ ক্যান সে দ্যাট হি মাইট বি দ্য রিজন ফর ফেমিন, হি ইজ দ্য আউটকাম অফ ফেমিন। ফেমিন মানে বুঝো? ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, খাবার দাবারের অভাব, বুঝা যাচ্ছে? সো যাই হোক, সো কজ এন্ড ইফেক্ট হচ্ছে কিসের জন্য কী হয়। যেমন আরেকটা এক্সাম্পল যদি বলি যে উই আর অ্যালাইভ বিকজ উই ইট, that is the scientific reason, but what is our motto in life is can be totally different. বুঝে গেছে? আচ্ছা, সো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করেন। আমি আপনাদের এটা ফিজিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। লেটস সে উই হ্যাভ এ কন্ডাক্টর ওভার হিয়ার দ্যাট লুকস লাইক দিস। এটা আমার একটা ফিজিক্যাল একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টর একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইট হ্যাজ এ সার্টেন প্রপার্টি দ্যাট ইট ডাজন্ট ওয়ান্ট টু অ্যালাউ কারেন্ট ফ্লো থ্রু ইট। একটা জিনিস খেয়াল করো, আমরা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে কী পড়ছিলাম, একটা অবজেক্ট যদি পজিটিভ চার্জে চার্জ হয়, ইট অটোমেটিক্যালি ওয়ান্টস টু বিকাম নিউট্রাল। তুমি যখন এটাকে আর্থের সাথে কানেক্ট করবে, সে কী করবে? কিছু ইলেকট্রন টান দিবে। কতগুলো টান দিবে? এক্স্যাক্টলি যতগুলো হলে সে পারফেক্টলি নিউট্রাল হতে পারে, সে কিন্তু তার থেকে বেশি টান দিবে না। তার মানে কি, এভরি অবজেক্ট হ্যাজ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু বিকাম নিউট্রাল অ্যান্ড মেনটেন নিউট্রাল। এখন একটা অবজেক্ট আমাদের কারেন্ট কন্ডাক্ট করে কখন? মনে করেন আমাদের এটা একটা সার্টেন একটা মেটালিক ওয়্যার, তুমি যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো করতে চাও, এটা কি অটোমেটিক্যালি কারেন্ট ফ্লো হয়ে কি এক পাশে হাইলি পজিটিভ আর এক পাশে হাইলি নেগেটিভ হবে? কখনো এরকম হয়? হয় না। বাট আর্টিফিশিয়ালি কোনো একটা সোর্স থেকে, কোনো একটা ব্যাটারি থেকে, এটা মনে করেন পজিটিভ, আমি এখানে রিভার্স হয়ে লাগলাম, যদি আমরা আর্টিফিশিয়ালি এক পাশে পজিটিভ এন্ড কানেক্ট করি, এক পাশে নেগেটিভ কানেক্ট করি, তখন সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য বেচারা বাধ্য হয়ে কী করে? তার মধ্যে দিয়ে ইলেকট্রন বা পজিটিভ চার্জ ফ্লো করা শুরু করে। বুঝাচ্ছে? সো হোয়াট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভোল্টেজ অ্যাপ্লাই করি বলেই কারেন্ট জেনারেট হয়। কারেন্ট অটোমেটিক্যালি ভোল্টেজ ক্রিয়েট করে না। চার্জের ইমব্যালেন্সটা অ্যাপ্লাই করা হয় বলেই সেটাকে ব্যালেন্স করার জন্য কি জেনারেট হচ্ছে? কারেন্ট জেনারেট হচ্ছে। সো হুইচ ওয়ান ইজ দ্য রিজন অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য আউটকাম? হুইচ ওয়ান কজেস হুইচ? Voltage is causing current, not the other way around. Because there is an imbalance of charge, there is a production of current. Make sense? So what he did, he talked about that current is directly proportional to voltage. So এই জিনিসটা এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এই যে ভি ইকুয়ালস টু আই আর যে এক্সপ্রেশনটা আমরা পাইলাম, এখান থেকে আমরা অনেক কিছু ক্যালকুলেট করতে পারবো। রেজিস্ট্যান্সের কোয়ান্টিটিটা ডেফিনেশনটা আমরা এই ইকুয়েশন থেকে দিই। এই যে এই ইকুয়েশন আমরা লিখলাম, এই ইকুয়েশন থেকে আমরা রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা দিই। সো আমরা এখন রেজিস্ট্যান্সের ডেফিনেশন একটু লিখি। এই ডেফিনেশনটা আমরা লিখেন, রেজিস্ট্যান্স is defined as ratio of PD and current. তার মানে R equals to V divided by I. এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। রেশিও অফ PD, সরি গুছা লিখছি বাবা, মাই ব্যাড, PD অ্যান্ড কারেন্ট। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। তোমরা কি কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ ডেফিনেশনের ডিফারেন্স মনে আছে? প্রত্যেক ক্লাসে শুরুর দিকে আমি একবার করে বলি।
Let me help you remember. Qualitative definition হচ্ছে describing by words what a thing is. আর কোয়ান্টিটিভ ডেফিনেশন হচ্ছে যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সেটাকে ডিফাইন করো। আমি খুব ইজিলি এক্সপ্লেন করতেছি। If you want to give a qualitative definition of force, it can be said as it is a push or pull on any object. If you want to define the force as a quantitative definition, it is the rate of change of momentum. সিলেবাসের জন্য ফিজিক্স সিলেবাসের জন্য সবসময় কোয়ান্টিটেটিভ ডেফিনেশনগুলো মোর অ্যাপ্রিসিয়েটেড। কোয়ান্টিটেটিভ যেমন রেজিস্ট্যান্সের ডেফিনেশন আসলে তোমার প্রেফারেবলি এটা লিখবা, বাট কেউ যদি এটা লিখে যে রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট ফর হুইচ ইট opposes or obstructs the flow of charge through it, or it is the tendency of an object not to allow current through itself. This is perfectly good. It's truly the idea of resistance, but we prefer that you do not write this. You should understand it, but to define the quantity you should preferably go for quantities. বুঝাচ্ছে? Okay. R equals to V by I. এটা একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার, এটার ইউনিট হচ্ছে ওম। ওমের সিম্বল হচ্ছে এইটা, গ্রিক লেটার ওমেগা। I think scientist Ohm was very amazing that he didn't want to use the letter O just because here his name starts with O, because Newton uses N for his new unit, and then Coulomb uses C, Joule uses J, so everyone uses their first letter for the unit. Scientist Ohm didn't use O because, have a look, if I am trying to say that the resistance of a certain quantity is 12 ohm, it's going to look like this. That will be very difficult to decipher or understand, because that becomes 120. So, but if I use, because we use a different symbol, it's going to look like this, 12 ohm. So ohm symbol টা হচ্ছে এরকম। So this is the Greek letter omega, so it's a good thing. আর এখান থেকে যদি আমরা 1 ওহমকে ডিফাইন করতে চাই, এখানে দেখেন R হচ্ছে এটা, এখানে হচ্ছে ভোল্ট, এখানে হচ্ছে কারেন্ট, so I can write it like this: 1 ohm can be written as 1 volt per 1 ampere. Short form লিখলে 1 volt per ampere. Now, can you physically describe me or define me the definition of 1 ohm? For example, আমি যদি আপনাকে বলি define 1 ohm, what would you write for the definition? I'm not asking you to define resistance. Resistance definition হচ্ছে এইটা. My question, what is 1 ohm? হ্যাঁ, 1 volt divided by 1 ampere. And এটাকে তুমি কথায় কিভাবে লিখবা? Ratio of 1 volt to 1 ampere. It's mathematically correct, but that's not good enough. You have to physically explain it. না, ফিজিক্যালি এক্সপ্লেন করতে হবে মানে কি, আমি তোমাকে জিনিসটা একটু ম্যানুয়ালি বুঝাই, ঠিক আছে? আমি ডিফারেন্ট এক্সাম্পল দিতেছি, আমি এই সলিউশন তোমাকে এখন বলতেছি না, বাট আই ওয়ান্ট লাইক ইউ টু ট্রাই দিস। ইফ আই এম ট্রাইং টু ডিফাইন 1 নিউটন, ইফ আই এম ট্রাইং টু ডিফাইন 1 নিউটন, এটাকে আমরা কীভাবে ডিফাইন করি? 1 নিউটন ডিফাইন করার একটা উপায় হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আরেকটা উপায় হতে পারে 1 কেজি মিটার পার সেকেন্ড ডিভাইড বাই 1 সেকেন্ড। উপরেটা হচ্ছে ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন, নিচেটা হচ্ছে কি ডেল্টা পি বাই ডেল্টা টি, রাইট? তুমি 1 নিউটন ফোর্সকে এভাবে ডিফাইন করতে পারো ইউজিং ফিজিক্যাল টার্মস। হিয়ার মি আউট, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স দ্যাট প্রডিউসেস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন on an object of mass 1 kilogram is 1 Newton. I'll say it again. Equation দেখেন, the amount of force that when applied on a 1 kg object creates 1 meter per second square acceleration is 1 Newton. বুঝাচ্ছে? Similarly, you can use this expression as well. It's going to hear something like this: the amount of force that can produce 1 kg meter per second of momentum change in 1 second is 1 Newton. So you can totally visualize the whole thing, right? যে একটা অবজেক্টকে পুশ করতেছি, 1 সেকেন্ডে তার মোমেন্টাম যদি 1 কেজি পার মিটার পার সেকেন্ড বাড়ে বা কমে, চেঞ্জ যেহেতু বলছি, তাহলে ওই ফোর্সটার ম্যাগনিটিউড কত হবে? 1 নিউটন।
এখন আপনি চিন্তা করেন এই ভোল্ট আর অ্যাম্পিয়ারকে ফিজিক্যালি এক্সপ্লেন করার জন্য মেকানিজম কী হতে পারে। লেট মি শো ইউ। Imagine there is a metallic or any type of conductor. তার অ্যাক্রসে তুমি একটা সার্টেন ব্যাটারি দিয়ে এক্স্যাক্টলি 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছো। কতটুকু? 1 ভোল্ট। এই সিনারিওতে তার মধ্যে যদি এক্স্যাক্টলি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাইলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? 1 ohm. So I'm gonna say it like this. Hear me out. The conductor, when when 1 volt PD is applied across the conductor and it carries or it allows 1 ampere current. When 1 volt is applied across the conductor and it allows 1 ampere current, the resistance of that conductor is 1 ohm. এটা একটু লিখেন, না লিখলে এটা পরে মনে থাকবে না। Definition of 1 ohm. Right. বুঝছো কি করছি? আপনার resistance বানানো। হ্যাঁ, I can card this as well through the amazing technology of photo editing. There you go. এটা তো পুরো উপচাপ পড়তেছে। এগুলো আগুন জ্বালানোর জন্য খুব ভালো। You know things called Kindle না, কি যেন বলে এটা? Kindle-ই তো বলে না, ভুলে গেছি। ও ওইটা ব্লুট্যাক মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডহেসিভ পুটি। আমি অনলাইন অর্ডার করে কিনছি, কারণ স্টেশনের দোকানে গিয়ে খোঁজার মতো ধৈর্য ছিল না। No, no, no. Here's what I do. Blue tack. হ্যাঁ, আমি দাস থেকে কিনছি। এই যে you add to cart, you sell it, it gets delivered to your doorstep. You don't have to bother where it's coming from. হ্যাঁ, এই পুরো প্যাক, এই চারটা চুইংগামের মতো স্ট্রিপ, পুরো একটা স্ট্রিপের দাম হচ্ছে 268 টাকা। চুইংগামের মতো, বাট চুইংগাম না। খুচরা কিনছো কোথেকে? অনলাইন থেকে? ওই ফেসবুকের লোকজন এগুলাই করে, দাস থেকে নিজে থেকে কিনে, তারপর হচ্ছে খুচরা বানায় আবার বিক্রি করে। সো ইউ অলওয়েজ ডু দিস, যে গুগলে সার্চ করবা, ফার্স্ট 2-3টা দিয়ে দেখবা, দেন ইউ গেট ইট।
যে এখানে ল্যাবেশিয়া বিডি একটা ছিল হুম এই যে দেখো এটা হচ্ছে আর একটা ব্লু ট্যাগ দ্য অরিজিনাল রিজার্ভস এখানে হচ্ছে তোমার 50 গ্রামের ম্যাচ ওয়েট দিয়ে প্রাইস দিচ্ছ আর ইফ ইউ বাই ইট ফ্রম হিয়ার এটা হচ্ছে 50 গ্রাম 262 টাকা বিকজ এখানে ছাড় চলতেছে সো দিস ইজ অলওয়েজ বার্গেন দ্যাট ইউ টু লুক ফর এনিওয়ে আমরা ওমস লয়ের কিছু অ্যাপ্লিকেশন দেখি বলবান দেখেন ওকে এটা একটু ফালাই দেন তো এখানে আমার আর একটু হেল্প লাগবে একটু ঝাঁকি দিয়ে একটু ভরে দেন আমাকে থ্যাংক ইউ ওকে আমরা ওমস ইউজ করে কিছু ম্যাচ করা ট্রাই করি দেখেন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কম্বিনেশন ডিসক্রিপশন পড়ছিলাম সো উই ক্যান ট্রাই টু ইউজ দ্যাট আইডিয়া ফর আওয়ার পারপাস লেটস সে উই আর গোইং টু লেবেল সাম রেজিস্টার্স ওভার হিয়ার this this and this for the timing I'm going to label them as RA RB RC RD and RE I'm going to attach a battery of 12.0 volt. Okay. I want to connect an ammeter over here. এখানে আমি একটা ammeter connect করলাম ঠিক আছে and I want to connect a voltmeter over here. তোমাকে ভ্যালু দেওয়া আছে RA equals to 6 ohm, RB equals to 8 ohm, RC equals to 10 ohm, RD equals to হচ্ছে 20 ohm and RE equals to হচ্ছে 30 ohm. এই হচ্ছে তোমার ভ্যালুগুলো দেওয়া আছে এবং তোমার সাপ্লাই 12.0 ভোল্ট ভোল্টেজও দেওয়া আছে কোশ্চেন হচ্ছে এই সার্কিটের জন্য ভোল্টমিটার রিডিং কত হবে আর অ্যামিটার রিডিং কত হবে দুটোর জন্য 3-3-6 মার্ক ঠিক আছে এখন এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু স্পেসিফিক মেথডোলজি আছে I'm going to help you solve this part by part but here are a couple of things you need to understand এক নম্বর হচ্ছে the moment you look at the circuit first lock your eyes on the path of the current flow what do I mean কারেন্ট এখান থেকে বের হবে এই প্যাথওয়ে দিয়ে যাবে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না ভোল্টমিটার ব্রাঞ্চে কোনো রকম কারেন্ট ফ্লো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভোল্টমিটার ব্রাঞ্চ দিয়ে আমাদের কোনো রকম কারেন্ট ফ্লো হবে না ঠিক আছে আচ্ছা ফার্দার ইনফরমেশন কি কারেন্টটা যখন এই পয়েন্টে আসবে তখন কারেন্টটা কী হবে ভাগ হয়ে যাবে স্প্লিট হয়ে যাবে উপর দিকে একটা পার্ট যাবে নিচে দিকে একটা পার্ট যাবে দিস ইজ গোনা ফ্লো ইন দিস প্যাথ দিস ইজ গোনা ফ্লো ইন দিস প্যাথ অ্যান্ড অ্যাজ দে কাম ওভার হিয়ার অ্যান্ড ওভার থ্রু হিয়ার দে গোনা মার্জ টুগেদার অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড ইমিচুয়ালি দে গোনা কাম আউট ওভার হিয়ার অ্যান্ড ইমিচুয়ালি কাম ব্যাক জাস্ট লাইক দ্যাট ঠিক আছে এই ঘটনাটা ঘটার কথা নাও the way you can describe this circuit is that there are 4 things in series তার মধ্যে 3টা জিনিস হচ্ছে সিঙ্গেল 3টা রেজিস্টার RA RB and RC 4 যে জিনিসটা সিরিজে আছে ফর এক্সাম্পল আমি যদি এই পুরো জিনিসটাকে একটা সার্কুলার শেপের মধ্যে লক ইন করি লেটস সে আই এম লেবেলিং দিস উইথ এ পার্পল সার্কেল এই পুরোটাকে আমি আরেকটা সিঙ্গেল সিরিজ কম্পোনেন্ট ধরতে পারি বাট এই কম্পোনেন্টের ডিভিশন হচ্ছে ইট ইজ আ প্যারালাল কম্বিনেশন অফ RD and RE তার মানে হচ্ছে এই দুটো আছে হচ্ছে প্যারালালে আর তার এইটা কমা RA কমা RB কমা RC আর ইন প্যারালাল তো এখানে আমি যদি টোটাল সার্কিটের হিসাবপত্র বের করতে চাই দিস ইজ ওয়ান থিং আই ক্যান ডু ইজ দ্যাট আই ক্যান ফার্স্ট ক্যালকুলেট দ্য
টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, এইখানকার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলেন তো, মানে টোটাল রেজিস্ট্যান্স ফর্মুলাটা কী হবে? আর এ ভ্যারিয়েবল দিয়ে বলেন, আর এ প্লাস 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 নো ব্র্যাকেট ইনভার্স 1 প্লাস আর ই ইনভার্স 1 হোল ইনভার্স। দেখো এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা, ওই লাস্টের টুকুর জন্য কী অ্যাপ্লাই করছি, প্যারালালের এক্সপ্রেশনটা ইউজ করেছি। ভ্যালুগুলো বসান, সব ভ্যালুগুলো বসে টোটাল রেজিস্ট্যান্স বের করেন। 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 20 ইনভার্স 1 প্লাস 30 ইনভার্স 1, এখানে আসবে 12 12 20 36 হওয়ার কথা। দেখো তো মিলছে কিনা, ক্যালকুলেটর বের করেন সবাই, ক্যালকুলেটর দিয়ে করেন। হুম, সন্ধ্যা ব্যাচে আর কি। দেখেন 36 ওম আসলো, এই 36 ওম দিয়ে আমরা কী করবো, উই ক্যান ফাইন্ড আউট দ্য টোটাল কারেন্ট অথবা মেইন কারেন্ট অর দ্য ব্যাটারি কারেন্ট অফ দ্য সার্কিট। এই যে 36 ওম আসলো, এই 36 ওম কার রেজিস্ট্যান্স বলেন তো, এই পুরোটুকু রেজিস্ট্যান্স, এই পুরো রেজিস্ট্যান্সের জন্য আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ কত, 12। সো টোটাল কারেন্টটাকে আমি লিখতে পারবো কত, 12 ডিভাইড বাই 36। ইফ ইউ ওয়ান্ডার স্যার এটা কোথেকে লিখতেছেন, আইডিয়াটা হচ্ছে কি, আর টোটাল ইকুয়ালস হবে হচ্ছে ইএমএফ, ইএমএফ মানে হচ্ছে সার্কিটের টোটাল অ্যাভেলেবল ভোল্টেজ ডিভাইড বাই আর টোটাল। এটা কোন ইকুয়েশন থেকে আসছে বলেন তো, এটা ওই যে ভি ইকুয়ালস টু আই আর দেখছিলাম না আমরা, ওখান থেকে আসছে। এখানে যদি আইকে সাবজেক্ট করো তাহলে কী পাবা, ভি বাই আর, ওই ভিটা হচ্ছে ইএমএফ আর আর টোটালটা হচ্ছে আর টোটাল। সো ভ্যালুগুলো বসান, 12 ডিভাইড বাই 36 বসালে আসবে হচ্ছে 0.3333। কন্টিনিউয়াস নাম্বার আছে, আমি আপাতত 4 ডিসিমাল প্লেস পর্যন্ত লিখলাম, কারণ এর বেশি লিখতে গেলে সময় লাগবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে ভ্যালুটা আমরা পেলাম 0.3333 অ্যাম্পিয়ার আই টোটাল, এই কারেন্টটা এখান থেকে বের হবে, রাইট, বের হয়ে এখানে আসবে, এই প্যাথওয়ে দিয়ে ঘুরে আর এ পর্যন্ত আসবে। তারপর এই ফুল কারেন্টটাই না এর ভিতর দিয়ে পাস করার কথা, কারণ স্পিড হচ্ছে কি আরসির পরে, তার মানে আর এর ভিতর দিয়ে পাস করা কারেন্টটা কত হবে, 0.333। আরবির ভিতর দিয়ে পাস করা কারেন্টটা কত হবে, 0.333। আরসির ভিতর দিয়ে পাস করা কারেন্টটা কত হবে, 0.333। এইখানে এসে কারেন্টটা আবার কী ভাগ হবে। সো এই দুটা কারেন্ট আমি স্পেসিফিকলি বলতে পারতেছি, হিসাব না করে বলতে পারতেছি না, না ডিভাইড টু করা যাবে না, কারণ তাদের রেজিস্ট্যান্স তো ইকুয়াল না। যদি এই দুটো ইকুয়াল হতো, 20 আর 30 তো ইকুয়াল না, যদি 30 হতো বা 20 হতো তাহলে তুমি ইকুয়াল ডিভাইড করতে পারতা, যেহেতু ইকুয়াল না সো ইকুয়াল ডিভাইড করতে পারবো না। সো বাট হোয়াট ইউ ক্যান সে ফর শিওর যে এই কারেন্টটা এর জন্য ট্রু, এই কারেন্টটা বি এর জন্য সেম, এই কারেন্টটা সি এর জন্য সেম। দেখো তো এই কথাটা ঠিক আছে কিনা, the current that comes from the battery is going to be the same for the current of resistor A, is the same current for resistor B, is the same current for resistor C as well. এই সবার জন্য রেজিস্টার কারেন্টের ভ্যালু কী হবে, এক্স্যাক্টলি সেম হবে। আচ্ছা এইটুকু যদি বের করে ফেলতে পারে, এখন তুমি খুব ইজিলি ভোল্টমিটার রেঞ্জটা বের করে ফেলতে, কারণ ভোল্টমিটার রেঞ্জটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে ভোল্টেজ অফ কম্পোনেন্ট বি, তাই না। ভিবির ফর্মুলা যদি আমরা লিখবো হচ্ছে আইবি আর বি। এটা কোথেকে আসলো, ওই যে ভি ইকুয়ালস টু আই আর থেকে আসছে, বাট ভি ইকুয়ালস টু আই আর ইকুয়েশন এখন কার জন্য লিখছে, শুধু বি কম্পোনেন্টের জন্য এক্সক্লুসিভলি লিখছে। আগে আগে কিছুর জন্য লিখছিলাম, পুরো সার্কিটের জন্য একবার লিখছিলাম, এখন শুধু বি কম্পোনেন্টের জন্য এক্সক্লুসিভ লিখছি। এখন এখান থেকে আপনি আইবি ভ্যালু বসান 0.3333, আরবির ভ্যালু কত, আরবির ভ্যালু 8, মাল্টিপ্লাই করে দেখেন কত আসে, 8/3, 8/3 মানে হচ্ছে 2.67, তাই না। এটাকে 3SF রাউন্ড আপ করলে আমি 2.67 ভোল্ট লিখে দিলাম, এটা হচ্ছে আমার একটা আনসার। আই এম রেক্ট্যাঙ্গল দিস।
এই পর্যন্ত হিসাব বুঝছো কিনা দেখো, ইজ ইট কনভিন্সিং এনাফ অর নট? নুসা বুঝাচ্ছে বাবা সোফার? ইভেন মানে ইভেনচুয়ালি তুমি কীভাবে ফিগার আউট করবা যে কখন কোন স্টেপটা করবো সেটা আমরা সিরিয়াস শিখাবো, বাট এই পর্যন্ত প্রসিডিউরালি জিনিসটা বুঝে গেছে কিনা। লাস্ট স্টেজ যেটা করলাম হচ্ছে আমি ভোল্টমিটারিংটা বের করতে আছি, ভোল্টমিটার কানেক্ট করা আছে কার ক্রসে, আরবির ক্রসে, মানে ভোল্টমিটারিংটা বেসিক্যালি মিন করছে কার ভোল্টেজ, বি কম্পোনেন্টের ভোল্টেজ। তো ভোল্টমিটারিং মানে হচ্ছে বি কম্পোনেন্টের ভোল্টেজ, তার ভিভি ওয়ান হচ্ছে আইবি আরবি, তো আইবির ভ্যালু হচ্ছে যে সেম, ওই এখানে আরবি বের করছি এত, আর আরবি তো দেওয়াই আছে, সো মাল্টিপ্লাই করে হচ্ছে আমি ভোল্টেজ বের করলাম। ঠিক আছে, এখন আসেন এই ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য আমাদের ইউজফুল একটা ফর্মুলা দেখে। এই ব্রাঞ্চে কারেন্ট বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, প্রথমে আমাদেরকে এই পুরাটুকুর ভোল্টেজ বের করতে হবে। আমরা যদি পুরাটুকুর ভোল্টেজ বের করতে পারি, এসেনশিয়ালি দিস শুড মিন দ্যাট আমাদের এই পার্ট এবং এই পার্টের অ্যাক্রসে ভোল্টেজ সেম হবে, কারণ প্যারালাল কম্বিনেশনের সবগুলো ব্রাঞ্চের ভোল্টেজ কী হয়, সেম হয়, আর সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আমাদের কারেন্ট সেম হয়, আমি তোমাদের লাস্ট ক্লাসে লিখাই দিয়েছিলাম। ঠিক আছে, সো হ্যাভ এ লুক, আমি যদি এখন টোটাল ভি, আচ্ছা এই 30 ইনভার্স আর 20 ইনভার্সের নিজের ভ্যালুটা কত ছিল, এই ভ্যালুটা একটু দেখান তো কত হয়, 12 হওয়ার কথা না এটা? হ্যাঁ, হোল ইনভার্স সহ 13 12 না? আচ্ছা, তার মানে এই প্যারালাল কম্বিনেশনের টু ফুল রেজিস্ট্যান্স কত, মানে হচ্ছে আর ডিই এর ফুল ভ্যালু হচ্ছে 12 ওহম। তাহলে ভোল্টেজ অফ ডিই কম্পোনেন্টটা কত হবে, এটা হবে হচ্ছে আই অফ ডিই ইন্টু আর অফ ডিই। Now if you wonder, sir, I of D এই কথাটা মানে কি? It means the total current that passes through D and E altogether. Now here's a catch. The current that comes in through here is gonna split into two parts to pass through D and E, right? তার মানে আলটিমেটলি আমাদের যে 0.333 অ্যাম্পিয়ার যে পাস করতেছিল আর ডি আর ই মিলে কমনলি ওই কারেন্টে ফ্লো করার কথা না? এই আইডি এর ভ্যালু কত হবে? দ্য সেম এজ দিস ওয়ান, বিকজ এই কারেন্টটাই আলটিমেটলি স্প্লিট হয়ে দুটো ব্রাঞ্চে পাস করতেছে। দ্য ডি মিনস দ্য টোটাল কারেন্ট দ্যাট প্যাসেস থ্রু দ্য প্যারালাল কম্বিনেশন অফ ডি অ্যান্ড ই। সো একটা পার্ট উপরে যাবে, একটা পার্ট নিচে যাবে, কোনো কারণ তো হারা যাবে না, তো মোট মিলে সাম করলে কত হবে? ওই 0.333 আসার কথা। So we can place these numbers over here, 0.3333 multiplied by 12, এটা হবে হচ্ছে 4 আসার কথা না? হ্যাঁ, এটা ফেলে আসবে হচ্ছে 4 ভোল্ট। এখন দেখো, বিকজ দিস ইজ এ প্যারালাল কম্বিনেশন, দিস 4 ভোল্ট ক্যান বি written equal to as voltage of D which is also equal to voltage of E. এখানে কনসেপচুয়াল ডিসিশনের পার্টটা হচ্ছে এই জায়গায়, কনসেপচুয়াল ডিসিশনের পার্টটা হচ্ছে এই জায়গায়। তুমি ডি এর ভোল্টেজ বের করার পর তুমি লজিক্যালি ডিসাইড করতে হচ্ছে এই ভোল্টেজটা ডি এর জন্য ইকুয়াল হবে, ই এর জন্য ইকুয়াল হবে। কেন? কারণ এটা প্যারালাল কম্বিনেশন। আর সিরিজ কম্বিনেশনের জন্য তুমি কোনটাকে ইকুয়াল বানাতে পারছিলা? কারেন্টকে। সো সিরিজ কম্বিনেশনের সবগুলো কম্পোনেন্টের কারেন্ট কী হবে? সেম হবে। প্যারালাল কম্বিনেশন সবগুলো ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কী, সবগুলো ব্রাঞ্চের ভোল্টেজ কী হবে? সেম হবে। ওকে, এখন সহজ, যেহেতু ভিডি বের করে ফেলছো, এই এমিটারটা কোন ব্রাঞ্চের সাথে কানেক্টেড? ই এর সাথে কানেক্টেড। সো আই ক্যান রাইট লাইক দিস, দ্য এমিটার রিডিং ইজ ইকুয়াল টু হচ্ছে দ্য কারেন্ট অফ কম্পোনেন্ট ই, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ভিই ডিভাইড বাই আর ই। তো বসায় দেখেন কত আসে। ভিই এর ভ্যালু হচ্ছে 4 আর আর এর ভ্যালু ছিল কত? 30। মোট মিলে কত আসছে? 1333 এরকম। সো 3SF রাউন্ড আপ করলে 0.133 অ্যাম্পিয়ার। এই হচ্ছে তোমার আরেকটা আনসার। লুকস ডিফিকাল্ট, বাট এই ধরনের প্রবলেম আমরা আরও ছোটো ছোটো ফর্মেশনে করতে পারবো। আজকে একটা সিঙ্গেল প্রবলেম দেখাতে যাচ্ছিলাম, ওই জন্য আমি বড় একটা প্রবলেম দেখালাম। সো এই প্রসিডিউরটা বুঝে গেছে কিনা? আজকে যান, নেক্সট ক্লাসে আমি আপনাদের জন্য আরও প্রবলেম দেখাবো এবং আপনাদের হোমওয়ার্কের জন্য ওয়ার্কশিট রেডি করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।